গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি পর্ব ৫ এবং এটি শেষ পর্ব। জিগাতলার একটা বাসায় সবাই একত্র হয়েছে। রহমানও আছে। সে এখন মোটামুটি সুস্থ। জ্বর নেমে গেছে। দাড়ি খুব কামানোয় তাকে বালক বালক লাগছে। পরবর্তী অপারেশন নিয়ে কথাবার্তা হচ্ছে। নতুন মানুষের ভেতর মিনহাজউদ্দিনকে দেখা যাচ্ছে। তার কাছ থেকেই জানা গেল আরও কিছু ছোট ছোট গ্রুপ শহরে ঢুকেছে। তারা পাওয়ার স্টেশন নষ্ট করতে চেষ্টা করবে। ট্রান্সফরমার উড়িয়ে দেওয়ার কাজটা বাইরে থেকে বোমা মেরে করা যাবে না, সাহায্য আসতে হবে ভেতর থেকে। প্লাস্টিক এক্সপ্লোসিভ লাগিয়ে বিস্ফোরণ ঘটাতে হবে। সাহায্য করতে সবাই আগ্রহী, কিন্তু সবাইকে দিয়ে এ কাজ হবে না। ঠিক লোকটিকে বেছে নিতে হবে, সাহসী এবং বুদ্ধিমান একজন মানুষ। মুশকিল হচ্ছে এই দুটি জিনিস খুব কম সময়ই একত্রে পাওয়া যায়। সাধারণত সাহসী লোকদের বুদ্ধি কম থাকে। মিনহাজ সাহেব বললে, আলম সাহেব, আপনারা যা করেছেন এটা হচ্ছে হিরোইজম। ঠিক এই মুহূর্তে আমাদের বীরত্বের দরকার নেই। আমরা এখন চাই ওদের বিরক্ত করতে, বোমা ফাটিয়ে, গ্রেনেড ফাটিয়ে নার্ভাস করে ফেলতে। বুঝতে পারছেন? পারছি। কথাগুলি কিন্তু আমার না, কমান্ড কাউন্সিলের। তাও জানি। এমন সব জায়গায় যান যেখানে মিলিটারি নেই, সরাসরি সংঘর্ষের সম্ভাবনা নেই। যেমন ধরুন পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প উড়িয়ে দিক, দর্শনীয় ব্যাপার হবে। আলম হাই তুলল। মিনহাজ সাহেব একজন বিরক্তিকর মানুষ। কথা বলে মাথার পোকা নাড়িয়ে দেয়। একই কথা ১০০ বার বলে। আলম সাহেব বলুন, শুনছি। আজ আপনাদের কি প্রোগ্রাম? আছে কিছু। বলুন শুনি। বলার মতো কিছু না। মিনহাজ সাহেব মুখ কালো করে ফেললেন। এত অল্পতে মানুষ এমন আহত হয় কেন আলম ভেবে পেল না। মিনহাজ সাহেবের অন্য দল, তাদের সঙ্গে এ দলের কার্যকর্মের আলোচনার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আশফাক তার পিকআপ নিয়ে উপস্থিত হলো ২টোর সময়। তার সঙ্গে সাদেক। আশফাক দাঁত বের করে বলল, নিজের গাড়ি আনলাম। নিজের জিনিস ছাড়া কনফিডেন্স পাওয়া যায় না। আলম বিরক্ত হয়ে বলল, একই গাড়ি নিয়ে দ্বিতীয়বার বের হতে চাই না। সাদেক নির্বিকার ভঙ্গিতে বলল, ঢাকা শহরে এরকম পিকআপ ৫,০০০ আছে। তুই ভেজর ভেজর করিস না তো, উঠে আয়। রোজ একটা নতুন গাড়ি পাবো কোথায়? ছোট কাজ চট করে সেরে চলে আসব, সবার যাওয়ার দরকার নেই। গাড়িতে উঠল ৩ জন। ড্রাইভারের পাশে আলম, পেছনের সিটে নুরু এবং সাদে। তারা চলে গেল মগবাজারের একটা পেট্রোল পাম্পে। জায়গাটা খারাপ না, ওয়্যারলেস স্টেশনের কাছে। ঠিকমতো বিস্ফোরণ ঘটাতে পারলে পাকিস্তানিদের বড় ধরনের একটা চমক দেওয়া যাবে। সবাই বসে রইল পিকআপে। লম্বা লম্বা পা ফেলে নেমে গেল সাদেক। যেতে যেতে শীষ দিচ্ছে। কাচের ঘরের ভেতর যে গোলগাল লোকটি বসেছিল তাকে হাসি মুখে বলল, মন দিয়ে শোনেন কি বলছি। আমরা আপনার এই পেট্রোল পাম্পটা উড়িয়ে দিব। আপনি লোকজন নিয়ে সরে বোন, কুইক। লোকটি চোখের পাতা পর্যন্ত ফেলতে ভুলে গেল। তাকিয়ে রইল মাছের মতো। সাদেক বলল, আমার কথা বুঝতে পারছেন তো? জি, জি পারছি। তাহলে দেরি করছেন কেন? আপনারা মুক্তিবাহিনী? হ্যাঁ। লোকটি হাঁসের মতো ফ্যাঁসফ্যাঁসে গলায় ডাকতে লাগল, হিসামুদ্দিন, হিসামুদ্দিন, ও হিসামুদ্দিন। বিস্ফোরণ হলো ভয়াবহ। বিশাল আগুন দাউ দাউ করে আকাশ স্পর্শ করল। বিকট শব্দ হতে থাকল। কুণ্ডলি পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। অসংখ্য লোকজন ছুটোছুটি করছে। চিৎকার, হইচই, হিস হিস শব্দ হচ্ছে। ভয়াবহ ব্যাপার।
আশফাকের পিকআপ ছুটে চলছে। নুরু ফিসফিস করে বলল, পেট্রোল পাম্পে গ্রেনেড না ছোড়াই ভালো। এই অবস্থা হবে কে জানতো। ঘণ্টা বাজিয়ে চারদিক থেকে ফায়ার ব্রিগেড আসছে। বিস্ফোরণে যারা ভয় পায়নি তারা এবার ভয় পাবে। ফায়ার ব্রিগেডের ঘণ্টা অতি সাহসী মানুষের মনেও আতঙ্ক ধরিয়ে দেয়। আলম হঠাৎ লক্ষ্য করল পিছন থেকে দৈত্যাকৃতি একটা ট্রাক ছুটে আসছে। অনুসন্ধানী ট্রাক। বিস্ফোরণের রহস্যের সন্ধান করছে নিশ্চয়ই। ট্রাকের মাথায় দুটি মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছে দুজন গানার। এরা কি তাদের পিকআপ থামাবে এবং বলবে, তোমরা কারা, কোথায় যাচ্ছ, বের হয়ে আসো, হাত মাথার উপরে তোল। আলমের মাথা ঝিমঝিম করছে। পেটের ভেতর কি জানি পাক খাচ্ছে। এই ট্রাক ওদের থামাবে, নিশ্চয়ই থামাবে। বোঝা যায়, কিছু কিছু জিনিস টের পাওয়া যায়। বিশেষ বিশেষ সময়ে সিক্সথ সেন্স কাজ করে। আলম ফিসফিস করে বলল, আশফাক, সাইড দাও, মাথা ঠান্ডা রাখো সবাই। আশফাক গাড়ি প্রায় ফুটপাতের উপর তুলে ফেলল। ট্রাক থামল না। গানার দুজন পলকের জন্য তাকালো ওদের দিকে। ওদের চোখ কাচের মতো ঠান্ডা। সাদেক কপালের ঘাম মুছে বলল, একটা বড় ফাড়া কাটা গেছে। আমার কেমন জানি মনে হচ্ছিল আমাদের জন্য এসেছে। আলম, তোর কি এরকম মনে হয়েছে? আলম জবাব দিল না। সাদেক বলল, কেন জানি দারুণ একটা ভয় লেগে গেল। আমার কখনো এরকম হয় না। মরার ভয় আমার নেই। আশফাক সিগারেট ধরিয়েছে। সে বেশ সহজ স্বাভাবিক। সিগারেটে টান দিয়ে এসকেলেটরে চাপ দিয়ে হালকা গলায় বলল, চলেন ঘরে ফিরে যাই। নিউজ কার্টনের কাছে এসে বিস্ময়ের সীমা রইল না। সেই ট্রাকটি দাঁড়িয়ে আছে তাদের দিকে মুখ করে। গানার দুজন মেশিন গান তাক করে আছে। কিছু সৈন্য নেমে এসেছে রাস্তায়। তাদের একজন মাঝ রাস্তায় চলে এসেছে, বাঁশি বাজাচ্ছে এবং গাড়ি থামাতে বলছে। এর মানে কি? আলম ফিসফিস করে বলল, কেটে বেরিয়ে যেতে চেষ্টা করো। নুরু, দেখো কিছু করতে পারো কিনা। ওরা বন্দুক তাক করেছে, বুঝে ফেলেছে এই গাড়ি থামবে না। সাদেক স্টেইন গানের মুখ গাড়ির জানালায় রাখল। নুরু দুটি গ্রেনেডের পিন খুলে হাতে নিয়ে বসে আছে। 7 সেকেন্ড সময় আছে। 7 সেকেন্ড অনেক সময়। কিছুক্ষণ হাতে নিয়ে বসে থাকা যায়। আশফাকের গাড়ি লাফিয়ে উঠেছে, মনে হচ্ছে উড়ে চলে যাবে। নুরু দুটি গ্রেনেডই ছুঁড়েছে। বিস্ফোরণের শব্দ পাওয়ার আগেই ওদের উপর ঝাঁকে ঝাঁকে গুলি এসে পড়ল। আলম নিজের স্টেইন গানের উপর ঝুঁকে পড়ে ফিসফিস করে বলল, মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা। শরীফ সাহেব বাড়ি ফিরবার জন্য তৈরি হচ্ছিলেন। তখন খবরটা পেলেন মিলিটারিদের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়েছে গেরিলাদের। গেরিলাদের কিছুই হয়নি, কিন্তু মিলিটারিদের একটা ট্রাক উড়ে গেছে। এ জাতীয় খবর কখনো পুরোপুরি সত্য হয় না। উইশফুল থিঙ্কিংয়ের একটা ব্যাপার আছে। বাস্তবে নিশ্চয়ই অন্যরকম কিছু হয়েছে। গেরিলাদের গায়ে আচরও পড়বে না, তা কি করে হয়? শরীফ সাহেব খুব আশা করতে লাগলেন যেন সংঘর্ষের খবরটা সত্যি না হয়। সত্যি না হবার কথা। দিনে দুপুরে ওরা কি আর মিলিটারিদের উপর ঝাঁপিয়ে পড়বে? অবশ্য পড়তেও পারে। রোমান্টিসিজম, ওদের যা বয়স তাতে রোমান্টিসিজমই প্রাধান্যবাদ। এ জাতীয় অপারেশনে আসা উচিত মধ্যবয়স্কদের, যারা সাবধানী। তিনি বাড়ি ফিরে কাপড় না ছেড়েই বারান্দায় ইজি চেয়ারে বসে রইলে। আলমের জন্য অপেক্ষা। সে আসছে না। দেরি করছে কেন? খোঁজখবর নেবারও কোনো উপায় নেই। সে কোথায় থাকে তার জানা নেই। সাবধানতা, যেখানে ওদের সাবধানী হওয়া উচিত সেখানে না হয়ে অন্য জায়গায়, কোনো মানে হয়? দুপুর ৩টায় নিয়ামত সাহেব টেলিফোন করলেন। খবর শুনেছেন? ভেরি অথেন্টিক। কি খবর? গেরিলাদের একটা পিকআপ ধরা পড়েছে।
দুজনের ডেড বডি পাওয়া গেছে। কে বলেছে আপনাকে? যত উড়ো খবর, এসব খবরে কান দেবেন না এবং টেলিফোনে এসব ডিসকাসও করবেন না। শরীফ সাহেব টেলিফোন নামিয়ে আবার বারান্দায় এসে বসলেন। মতিন সাহেব অবাক হয়ে দেখলেন একটা বেবি ট্যাক্সি এসে তার বাড়ির সামনে থেমেছে। বেবি ট্যাক্সি ড্রাইভার এবং একটা অচেনা লোক আলমকে ধরাধরি করে নামাচ্ছে। তিনি অস্ফুট স্বরে বললেন, কি কি হয়েছে? অপরিচিত লম্বা ছেলেটি বলল, গুলি লেগেছে, আপনারা রক্ত বন্ধ করবার চেষ্টা করুন, আমি ডাক্তার নিয়ে আসব। আমার নাম আশফাক। এভাবে দাঁড়িয়ে থাকবেন না, এসে ধরুন। তারা বসার ঘরে ঢুকল। আলমের জ্ঞান আছে, সে হাত দিয়ে বাকাত চেপে ধরে আছে। ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে। রাত্রি এসে দাঁড়িয়েছে দরজার পাশে, তার মুখ রক্তশূন্য। সে একটা কথাও বলছে না। মতিন সাহেব ভাঙ্গা গলায় বললেন, মা, একে ধর। রাত্রি নড়ল না, যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। ভেতর থেকে সেলাই মেশিনের শব্দ হচ্ছে। আশফাক শান্ত স্বরে বলল, আলম ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, কারফিউর আগেই আমি ডাক্তারের ব্যবস্থা করব, যেভাবেই হোক। বেবি ট্যাক্সির বুড়ো ড্রাইভারটির মুখ ভাবলেশীন, যেন এ জাতীয় ঘটনা সে জীবনে বহু দেখেছে। আশফাক তার ঘরে পৌঁছালো 5টায়। এখান থেকে সে যাবে জিগাতলা। ওদের খবর দিয়ে ডাক্তারের ব্যবস্থা করতে হবে। কারফিউ শুরু হবে 6:30টায়। হাতে অনেকখানি সময়। সে গেঞ্জি বদলে একটা শার্ট পরল। অভ্যাস বসে বসে চুল আছড়ালো, নিচে নামল, গালে ক্রিল দিল, মুখের ক্রিম দিল। মুখে চামড়া টানছে, এসব শীতকালে হয়, চামড়া শুকিয়ে যায়। কিন্তু তার এখন হচ্ছে কেন? বড্ড ক্লান্ত লাগছে। নিচে নামতে গিয়ে পা কাঁপছে। কেন এরকম হচ্ছে? সে এখনো বেঁচে আছে। বিরাট ঘটনা। আনন্দে চিৎকার করা উচিত, কিন্তু আনন্দ হচ্ছে না। কেমন যেন ঘুম পাচ্ছে। তার জন্য কালো রঙের জিপ নিয়ে আর্মি ইন্টেলিজেন্সের লোকজন অপেক্ষা করছে। আশফাক, তোমার নাম? হ্যাঁ, চলো আমাদের সঙ্গে। তোমার জন্যে গত 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। রাত্রি পাথরের মূর্তির মতো একা একা বসার ঘরে বসে আছে। দুপুর থেকে আকাশ মেঘে মেঘে কালো হয়েছিল, এখন বৃষ্টি নামল। প্রবল বর্ষণ, বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন ঘন বাজ পড়ছে। রাস্তায় লোক চলাচল একেবারেই নেই। 2-একটা রিক্সা বা বেবি ট্যাক্সির শব্দ শোনা মাত্র রাত্রি বের হয়ে আসছে। বোধহয় ডাক্তার নিয়ে কেউ এসেছে। না, কেউ না। কারফিউর সময় দ্রুত এগিয়ে আসছে। কিছুক্ষণ পর হয়তো একটা রিক্সা বা বেবি ট্যাক্সির শব্দ কানে আসবে। না, দ্রুতগামী জিপ কিংবা ভারী ট্রাকের শব্দ কানে আসবে। রাত্রি ঘড়ি দেখে বাইরের বারান্দায় এসে দাঁড়াল। সামনের পুকুরে এ অবেলায় একজন লোক গোসল করছে। কোথাও কেউ নেই। এমন ঘোর বর্ষণ, এর ভেতর নিজের মনে লোকটা সাঁতার কাটছে। দেখে মনে হচ্ছে এই লোকটার মনে কত আনন্দ। জামগাছওয়ালা বাড়ির উকিল সাহেব বাজার নিয়ে ফিরছিলেন। তার এক হাতের ছাতি, তবু তিনি পুরোপুরি ভিজে গেছে। তিনি ঘাড় ঘুরিয়ে রাত্রিকে দেখলেন। অবাক হয়ে বললেন, একা একা বারান্দায় দাঁড়িয়ে আছো কেন মা? ভেতরে যাও। কখনো বারান্দায় থাকবে না। যাও, ভেতরে যাও, দরজা বন্ধ করে দাও। রাত্রি বলল, কারফিউ কি শুরু হয়েছে চাচা? না, এখনো ঘণ্টাখানেক আছে। যাও মা, ভেতরে যাও। উকিল সাহেব লম্বা লম্বা পা ফেলে এগুলেন। তার এক মেয়ে জুথি রাত্রির সঙ্গে পড়ত। ম্যাট্রিক পাশ করবার পরপরই তার বিয়ে হয়ে গেল। বিয়ের 1 বছরের মাথায় বাচ্চা হতে গিয়ে জুথি মারা গেল। বিয়ে না হলে মেয়েটা বেঁচে থাকত। মেয়েদের জীবন বড় কষ্টের। লোকটা পুকুরে এখনো সাঁতার কাটছে।
চিত হয়ে কাত হয়ে নানা রকম ভঙ্গি করছে। পাগল নাকি? ভেতর থেকে সুরমা ডাকলেন, রাত্রি। রাত্রি জবাব দিল না। সুরমা বারান্দায় এসে তার মেয়ের মতোই অবাক হয়ে সাঁতার কাটার লোকটিকে দেখতে লাগি। রাত্রি মৃদু স্বরে বলল, কেউ তো এখনো এলো না মা। সুরমা শান্ত গলায় বললে, এসে পড়বে, এখনই এসে পড়বে। তুই ভেতরে আয়, আলমের কাছে গিয়ে বস। রাত্রি বসার ঘরে এসে সোফায় বসল, ভেতরে গেল না। ভেতরে যেতে তার ইচ্ছে করছে না। মতিন সাহেব একটা পুরস্কার পুরনো শাড়ি ভাঁজ করে আলমের কাঁধে বেঁধে দিয়েছেন। তিনি দুহাতে সেই চাপ শাড়ি চেপে ধরে আছে। একটু পরপর ফিসফিস করে বলছেন, তোমার কোনো ভয় নাই, এক্ষুনি ডাক্তার চলে আসবে। তাছাড়া রক্ত বন্ধ হওয়াটাই বড় কথা। রক্ত বন্ধ হয়েছে। মতিন সাহেবের কথা সত্যি নয়। কাঁধের শাড়ি ভিজে উঠছে, রক্ত জমাট বাঁধছে না। আলম নিঃশ্বাস নিচ্ছে হা করে। মাঝে মাঝে খুব অস্পষ্টভাবে আহা উহু করছে, কিন্তু জ্ঞান আছে পরিষ্কার। কেউ কিছু বললে জবাব দিচ্ছে। সে একটু পরপর পানি খেতে চাইছে। চামচে করে মুখে পানি দিয়ে দিচ্ছে বিনতি। এই প্রথম বিনতির মুখে কোনো হাসি দেখা যাচ্ছে না। সে পানির গ্লাস এবং চামচ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দরজার পাশে। তার সঙ্গে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে অপলা। সে দারুণ ভয় পেয়েছে। একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। এক সময় আলম গোঙাতে শুরু করল। অপলা চমকে উঠল। তারপর কেঁদে উঠে ছুটে বের হয়ে গেল। রাত্রি এসে দাঁড়িয়েছে দরজার ওপাশে। তার মুখ ভাবলেশহীন। সে তাকিয়ে আছে মেঝের দিকে। আলম কাতরাতে কাতরাতে বলল, ব্যথাটা সহ্য করতে পারছি না, একেবারেই সহ্য করতে পারছি না। মতিন সাহেব তাকিয়ে আছেন। তিনি বিড়বিড় করে বললেন, ডাক্তার এসে পড়বে, একটু ধৈর্য ধরো, একটু। রাত্রি, তুই দাঁড়িয়ে আছিস কেন? কিছু একটা কম। কি করব বলো? মতিন সাহেব কিছু বলতে পারলেন না। বৃষ্টির বেগ বাড়ছে। খোলা জানালা দিয়ে প্রচুর হাওয়া আসছে। বৃষ্টি ভেজা হাওয়া। জানালা বন্ধ করে দে। রাত্রি জানালা বন্ধ করবার জন্য এগিয়ে যেতেই আলম বলল, বন্ধ করবেন না, প্লিজ বন্ধ করবেন না। সে পাশ ফিরতেই চেষ্টা করতেই তীব্র ব্যথায় সমস্ত চেতনা আচ্ছন্ন হয়ে গেল। মাকে ডাকতে ইচ্ছে করছে। ব্যথার সময় মা বা বলে চিৎকার করলে ব্যথা কমে যান। এটা কি সত্যি নাকি সুন্দর একটা কল্পনা? খোলা জানালার পাশে রাত্রি দাঁড়িয়ে আছে। হাওয়ায় তার চুল উড়ছে। আহ, কি সুন্দর দেখাচ্ছে মেয়েটিকে। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব সব দৃশ্য চারদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখন শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। রাত্রে কি যেন বলছে। কি বলছে সে? আলম তার ইন্দ্রিয়গুলি সজাগ করতে চেষ্টা করলেন। আপনি ভিজে যাচ্ছে, জানালা বন্ধ করে দেই? না না, খোলা থাকুক প্লিজ। এই জানালা বন্ধ করা নিয়ে কত কাণ্ড হতো বাড়িতে। শীতের সময় জানালা খোলা না রেখে সে ঘুমোতে পারত না। মা গভীর রাতে চুপি চুপি এসে জানালা বন্ধ করে দিতে। এই নিয়ে কত ঝগড়া। নিউমোনিয়া হয়ে মরে পড়ে থাকবি একদিন। জানালা বন্ধ করলে নিউমোনিয়া ছাড়াই মরে যাব মা, অক্সিজেনের অভাবে মরে যাব। অন্য কারো তো অক্সিজেনের অভাব হচ্ছে না, আমার হয়। আমি খুব স্পেশাল মানুষ তো, তাই। সে জানালা দিয়ে চোর এলো এক রাতেই। আলমের টেবিলের উপর থেকে মানিব্যাগ, ঘড়ি এবং একটা ক্যামেরা নিয়ে পাইপ দিয়ে নেমে গেল। সকালবেলা দেখা গেল চোর তার স্পঞ্জের স্যান্ডেল বাগানে ফেলে এসেছে। আলম সেই স্যান্ডেল জোড়া নিয়ে এলো।
হাসি মুখে মাকে বলল, শোধবোধ হয়ে গেল মা। চোর নিয়েছে আমার জিনিস, আমি নিলাম চোরে। এখন থেকে এই স্যান্ডেল আমি ব্যবহার করব। এই নিয়ে মা বড় ঝামেলা করতে লাগলেন। চিৎকার চেঁচামেচি, চোরের স্যান্ডেল ঘরে থাকবে কেন, এসব কি কাণ্ড। আলম হেসে হেসে বলতো, বড় সফট স্যান্ডেল মা, পরতে খুব আরাম। স্যান্ডেল জোড়া কি আছে এখনো? মানুষের মন এত অদ্ভুত কেন? এত জিনিস থাকতে আজও মনে পড়েছে চোরের স্যান্ডেল জোড়ার কথা। মতিন সাহেব ঘড়ি দেখলেন, কারফিউর সময় দ্রুত এগিয়ে আসছে। ছেলেটি কি ডাক্তার নিয়ে আসবে না? তার নিজেরই কি যাওয়া উচিত? আশেপাশে ডাক্তার কে আছেন? একজন লেডি ডাক্তার এই পাড়াতেই থাকেন। তার বাড়ি তিনি চিনেন না, কিন্তু খুঁজে বের করা যাবে। সেটা কি ঠিক হবে? গুলি খেয়ে একটা ছেলে পড়ে আছে, তা জানাজানি করার বিষয় নয়। কিন্তু ছেলেটার যদি কিছু হয়, বৃষ্টি বাদলার জন্যই অসময়ে চারদিক অন্ধকার হয়ে গেছে, ইলেকট্রিসিটি নেই। এ অঞ্চলে বড় এ অঞ্চলে অল্প হাওয়া দিলে ইলেকট্রিসিটি চলে যায়। মতিন সাহেব বললেন, একটা হারিকেন নিয়ে আয় তো মা। রাত্রি ঘর থেকে বেরোয়া মাত্র আলম দুইবার ফিসফিস করে তার মাকে ডাকল, আম্মি, আম্মি। শিশুদের ডাক, যেন একটা ৯-১০ বছরের শিশু অন্ধকারে ভয় পেয়ে তার মাকে ডাকছে। রাত্রি নিঃশব্দে গুচ্ছে রান্নাঘরের দিকে। সবার ঘর থেকে অপলা ডাকল, আপা, একটু শুনে যাও। অপলা বিছানার চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। অসম্ভব ভয় লাগছে তার। সে চাদরের নিচে বারবার কেঁপে কেঁপে উঠছে। রাত্রি ঢোকা মাত্রই সে উঠে বসল। কি হয়েছে অপলা? খুব ভয় লাগছে। মার কাছে গিয়ে বসে থাক। না। রাত্রি অপলা আবার চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ল। রাত্রি এসে হাত রাখল তার মাথায়। গা গরম, জ্বর এসেছে। অপলা ফিসফিস করে বলল, আপা, উনি কি মারা গেছেন? না, মারা যাবেন কেন, ভালো আছে। তাহলে কোনো কথাবার্তা শুনছি না যে? রাত্রি কোনো জবাব দিল না। অপলা কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমার পাশে একটু বসে থাকো আপা। রাত্রি বসল। ঠিক তখনই শুনতে পেল আলম আবার তার মাকে ডাকছে, আম্মি, আম্মি। রাত্রি উঠে দাঁড়াল। সুরমা হারিকেন জ্বালিয়ে রান্নাঘরেই বসে আছে। রাত্রি ছায়ার মতো রান্নাঘরে এসে ঢুকল। কাঁপা কাঁপা গলায় বলল, মা, তুমি ওনার হাত ধরে একটু বসে থাকো, উনি বারবার তার মাকে ডাকছে। সুরমা নড়লেন না, হারিকেনের দিকে তাকিয়ে বসে রইলে। রাত্রি বলল, মা, আমরা এখন কি করব? সুরমা ফিসফিস করে বললেন, কিছু বুঝতে পারছি না। হাওয়ার ঝাপটায় হারিকেনের আলো কাটছে। বিচিত্র সব নকশা তৈরি হচ্ছে দেয়ালে। প্রচণ্ড শব্দে কাছেই কোথাও যেন বাজ করল। মতিন সাহেব ও ঘর থেকে চেঁচাচ্ছেন, আলো দিয়ে যাচ্ছ না কেন? হয়েছে কি সবা? ভয় পেয়ে অপলা তার ঘরে কাঁদতে শুরু করল। কি ভয়ঙ্কর একটা রাত, কি ভয়ঙ্কর। গত ১.৫ ঘন্টা যাবৎ আশফাক একটা চেয়ারে জড়সড় হয়ে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে তার কোনো বোধশক্তি নেই। চারপাশে কোথায় কি ঘটছে সে সম্পর্কে কোনো আগ্রহ নেই। তার সামনে একজন মিলিটারি অফিসার বসে আছে। অফিসারটির গায়ে কোনো ইউনিফর্ম নেই, লম্বা কোর্তার মতো একটা পোশাক। ইউনিফর্ম না থাকায় তার র্যাঙ্ক বোঝা যাচ্ছে না। বয়স দেখে মনে হয় মেজর কিংবা লেফটেন্যান্ট কর্নেল। জুলফির কাছে কিছু চুল পাকা। চেহারা রাজপুত্রের মতো। কথা বলে নিচু গলায়। খুব কফি খাওয়ার অভ্যাস। আশফাক লক্ষ্য করেছে এই ১ ঘন্টায় সে ৬ কাপের মতো কফি খেয়েছে। কফি খাওয়ার ধরনটিও বিচিত্র। কয়েক চুমুক দিয়ে রেখে দিচ্ছে এবং নতুন আরেক কাপ দিতে বলছে।
এখন পর্যন্ত আশফাকের সঙ্গে তার কোনো কথা হয়নি। আশফাক বসে আছে। অফিসারটি কফিতে চুমুক দিচ্ছে এবং নিজের মনে কি সব লেখালেখি করছে। মনে হচ্ছে আশফাক সম্পর্কে তার কোনো উৎসাহ নেই। ঘরটি খুবই ছোট, তবে মেঝেতে কার্পেট আছে। দরজায় ফুলতোলা পর্দা। অফিস ঘরের জন্য পর্দাগুলি মানাচ্ছে না। কার্পেটের রঙের সঙ্গেও মিশ খাচ্ছে না। কার্পেট লাল রঙের, পর্দা দুটি নেই। আশফাক বসে বসে পর্দায় কতগুলি ফুল আছে তা গোনার চেষ্টা করছে। তার প্রচণ্ড সিগারেটের তৃষ্ণা হচ্ছে। সিগারেট আছে সঙ্গে, তবে ধরাবার সাহস হচ্ছে না। মিলিটারি অফিসারটির কাজ মনে হয় শেষ হয়েছে। সে ফাইলপত্র একপাশে সরিয়ে আশফাকের দিকে তাকিয়ে চমৎকার ইংরেজিতে বলল, কফি খাবে? ঝড় বৃষ্টিতে কফি ভালোই লাগবে। আশফাক কোনো উত্তর দিল না। আশফাক তোমার নাম? হ্যাঁ। তোমার গাড়িতে যে দুটি ডেড বডি পাওয়া গেছে ওদের নাম কি? আশফাক নাম বলল। অফিসারটির মনে হলো নামের প্রতি কোনো আকর্ষণ নেই। সে হাই তুলে উঁচু গলায় 2 কাপ কফি দিতে বলল। কফি চলে এলো সঙ্গে সঙ্গে। খাও, কফি খাও। আমার নাম রাকিব, মেজর রাকিব। আমি কফিতে দুধ চিনি খাই না। তোমারটাতেও দুধ চিনি নেই। লাগলে বলবে। তুমি সিগারেট খাও? হ্যাঁ। তাহলে সিগারেট ধরা। স্মোকাররা সিগারেট ছাড়া কফি খেতে পারে না। আশফাক কফিতে চুমুক দিল। চমৎকার কফি। সিগারেট ধরালে ভালো লাগছে সিগারেট টানতে। মেজর রাকিব তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। তার চোখ দুটি হাসি হাসি। আশফাক, বলুন। আমরা দুজন 15 মিনিটের মধ্যে এখান থেকে বেরোব। ঝড়টা কমার জন্য অপেক্ষা করছি। তুমি আমার সঙ্গে থাকবে এবং তোমার সহকর্মীরা যেসব জায়গায় থাকে সেসব আমাদের দেখিয়ে দিবে। আমরা আজ রাতের মধ্যেই সবাইকে ধরে ফেলব। আশফাক তাকিয়ে রইল। তোমার সাহায্য আমি মনে রাখব, এইটুকু শুধু তোমাকে বলছি। আশফাক নিচু গলায় বললে, ওরা কোথায় থাকে আমি জানি না। মেজর রাকিব এমন ভাব করল যে সে এই কথাটি শুনতে পায়নি। হাসি হাসি মুখে বলল, কেউ কথা না বলতে চাইলে আমাদের বেশ কিছু পদ্ধতি আছে। কিছু কিছু পদ্ধতি বেশ মজার। একটা তোমাকে বলি। এক বুড়োকে ধরলাম আমরা গত সপ্তাহ। আমার ধারণা হলো সে কিছু খবরাখবর জানা। ভাব দেখে মনে হলো কিছু বলবে না। আমি তখন আর মেয়েটিকে ধরে আনলাম এবং বললাম, মুখ না খুললে আমার একজন জোয়ান তোমার সামনে মেয়েটিকে রেপ করবে। 5 মিনিট সময়। এর মধ্যে ঠিক করো কি বলবে কি বলবে না। বুড়ো 1 মিনিটের মাথায় বলতে শুরু করলে। আশরাফ বলল, স্যার, আমি এদের কারুর ঠিকানাই জানি না। এটা কি বিশ্বাসযোগ্য? এরা আমার কাছে এসেছে, আমি ওদের গাড়ি করে নিয়ে গিয়েছি। আমি নিজেও মুক্তিযোদ্ধা না। ওরা তোমাকে জোর করে নিয়ে গেছে, তাই না? গান পয়েন্টে না গেলে তোমাকে ওরা গুলি করে মেরে ফেলতো? জি। নিজের প্রাণ বাঁচাবার জন্য তুমি এই কাজটা করেছ? জি স্যার। তা তো করবেই। গান পয়েন্টে কেউ কিছু বললে না শুনেও উপায় নেই, শুনতেই হয়। মেজর রাকিব আরেক কাপ কফির কথা বলল। কফি নিয়ে যে লোকটা ঢুকলো তাকে বলল, তুমি একে নিয়ে যাও। ও 2টি আঙ্গুল ভেঙে আবার আমার কাছে নিয়ে এসে। বেশি ব্যথা দিও না। রাকিব হাসি মুখে তাকালো আশফাকের দিকে এবং নরম গলায় বলল, তুমি ওর সঙ্গে যাও এবং শুনে রাখো, এখন বাজে 9টা 20। তুমি 9টা 35 মিনিটে প্রচুর কথা বলবে। সবার বাড়ি দেখিয়ে দিবে, ধরিয়ে দিবে। আমি এই নিয়ে তোমার সঙ্গে 10,000 টাকা বাজি রাখতে পারি।
আশফাকের ডান হাত নিজের মুঠোয় ধরে রেখেছে, তার মুখ গোলাকার। এরকম গোল মানুষের মুখ হয়, যেন কম্পাস দিয়ে মুখটি আঁকা। তার হাতটিও মেয়েদের হাতের মতো তুলতুলে নরম। লোকটা পেন্সিলের মতো সাইজের একটা কাঠি আশফাকের দুটি আঙ্গুলের ফাঁকে রাখল। আশফাকের মনে হলো এটা একটা স্বপ্ন দৃশ্য, বাস্তবে এরকম কিছু ঘটছে না। গোলাকার লোকটি তার হাত নিয়ে খেলা করছে। আশফাক নিজেই বুঝতে পারল না যে সে পশুর মতো আ করে চিৎকার করে উঠেছে। কেউ কি টেনে তার হাতটি ছিঁড়ে ফেলেছে? কি করছে এরা? তীব্র তীব্র যন্ত্রণা। দ্বিতীয়বারের মতো চিৎকার করেই সে জ্ঞান হারাল। মেজর রাকিব তাকিয়ে আছে তার দিকে। কি সুন্দর চেহারা এই লোকটির, নাদিমের সঙ্গে মিল আছে, নাকটা লম্বা। আশফাক, তোমার জ্ঞান ফিরেছে মনে হচ্ছে। ভালোই হয়েছে, গাড়ি এসে গেছে, চলো যাওয়া যাক। নাকি যাবার আগে আরেক কাপ কফি খাবে? আশফাক তাকিয়ে আছে। লোকটা নাদিমের মতো লম্বা নয়, একটু খাটো, বড় জোর 5 ফুট 8 ইঞ্চি। আশফাক, তুমি ওদের ঠিকানা জানো নিশ্চয়, জানো না? কয়েকজনের জানি, সবার জানি না। হতেই হবে। ব্যাপারটা হচ্ছে মহাপ্রসাদ জালের মতো। একটা সুতার সন্ধান পাওয়া গেলে গোটা জালটা খুঁজে পাওয়া যায়। আশফাক, বলুন, চলো রওনা হওয়া যাক। আমি আপনাকে কিছুই বলবো না। কিছুই বলবে না? না। মাত্র 2টো আঙ্গুল তোমার ভাঙ্গা হয়েছে, তোমার হাতে আরো 10টা আঙ্গুল আছে। আমি কিছুই বলবো না। তোমার মাথা গরম হয়ে গেছে। অনেক সময় ব্যথার পরিমাণ বেশি হলে মাথা গরম হয়ে যায়। তুমি মাথা ঠান্ডা কর, কফি খাও, সিগারেট খাও, তারপর আমরা কথা বলবো। নাকি সলিড কিছু খাবে, গোশত, পরোটা? আশফাক কিছু বলল না। সে তাকিয়ে আছে তার বাঁ হাতের দিকে। মুহূর্তের মধ্যে কেমন ফুলে উঠেছে। এটা কি সত্যি তার হাত? আশফাক গোশত পরোটা খুব আগ্রহ করে খেল। তার এতটা খিদে পেয়েছিল যে সে নিজেই বুঝতে পারেন ঝাল দিয়ে রান্না করা গোশত চমৎকার লাগছে। পশ্চিমারা এতটা ঝাল খায় তার জানা ছিল না। আশফাক, জি। আরো লাগবে? জি না। কফি চলবে? একটা পান খাবো। পান পাওয়া যাবে না, দোকানপাট বন্ধ। এখন কারফিউ চলছে। সিগারেট আছে তো? না থাকলে বলো। জি, আছে। চলো তাহলে রওনা দেওয়া যাক। কোথায়? তুমি তোমার বন্ধুদের দেখিয়ে দিবে, বাড়ি চিনিয়ে দিবে। আশফাক অনেক কষ্টে এক হাতে দিয়াশালাই জ্বালিয়ে সিগারেট ধরালো। অনেকক্ষণের সময় নিয়ে ধোঁয়া ছাড়ল। বেশ লাগছে সিগারেট। মেজর সাহেব, বলো। আমি কিছুই বলবো না। কিছুই বলবে না? জি না। আপনি তো আমাকে মেরেই ফেলবেন। মারেন, কষ্ট দিবেন না? কষ্ট দেওয়া ঠিক না। মরতে ভয় পাও না? জি পাই, কিন্তু কি করব বলেন? উপায় কি? উপায় আছে, ধরিয়ে দাও ওদের। আমি তোমাকে ছেড়ে দেবার ব্যবস্থা করবে। আমি ব্যক্তিগতভাবে এই গ্যারান্টি তোমাকে দিচ্ছি। মেজর সাহেব, এটা সম্ভব না। সম্ভব না? জি না। আমি তো মানুষের বাচ্চা, কুকুর বিড়ালের বাচ্চা তো না। তুমি মানুষের বাচ্চা? জি। আমাকে কষ্ট দিবেন না মেজর সাহেব, মেরে ফেলতে বলেন। কষ্ট সহ্য করতে পারি না। মেজর রাকিব দীর্ঘ সময় তাকিয়ে রইল। এই ছেলেটির যাবতীয় যন্ত্রণার অবসান করবার জন্য তার ইচ্ছে করছে, কিন্তু তা সম্ভব না। খবর বের করতেই হবে। এটা একটা মাকড়সার জাল। একটা সুতা পাওয়া গেছে, জালটিও পাওয়া যাবে। যেতেই হবে। মানুষ আসলে একটা দুর্বল প্রাণী।
মেজর রাকিব আশফাকের আরো 2টি আঙ্গুল ভেঙে ফেলার হুকুম দিয়ে নিজের ঘরে এসে বসল। ঘরের বাইরে বাইরে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। রাত 11টায় এলো টেলিফোন। নাসিমা ভয়ে ভয়ে টেলিফোন ধরলে। কে? ফুপু, আমি। কি ব্যাপার রাত্রি? গলা এরকম শোনাচ্ছে কেন? কি হয়েছে? কিছু হয়নি ফুপু। তোমার কাছে যে একজন ভদ্রমহিলা এসেছিলেন, মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর মিসেস রাবেয়া করিম, ওনার টেলিফোন নম্বরটা দাও। কেন? খুব দরকার ফুপু, তুমি দাও। কি হয়েছে বল। বলছি, নাম্বারটা দাও আগে। তোমার পায়ে পড়ি ফুপু। নাসিমা অবাক হয়ে শুনলেন রাত্রি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তিনি নম্বর এনে দিলেন। নাসিমা সেই নম্বরে বারবার টেলিফোন করেও কাউকে পাওয়া গেল না। রিং হচ্ছে, কেউ ধরছে না। মতিন সাহেব ঠিক একই ভঙ্গিতে কাঁধ চেপে ধরে আছেন। তার ধারণা রক্ত বন্ধ হয়েছে। তিনি মনে মনে সারাক্ষণ সূরা ইখলাস পড়ছে। আলম এখন আর পানি খেতে চাচ্ছে না। খানিকটা আচ্ছন্নের মতো হয়ে পড়েছে। সুরমা 1 কাপ গরম দুধ খাওয়াতে চেষ্টা করলে এটা সে খেতে পারল বলে মনে হলো। তার জ্ঞান আছে, ডাকলে সাড়া দেয়, চোখ মেলে তাকায়। সেই চোখ টকটকে লাল। ভেজা তোয়াল দিয়ে কপাল স্পর্শ করতেই আলম কেঁপে উঠল। সুরমা মৃদুস্বরে বললেন, বাবা, এখন তো রাত 2টো বাজে। ভোর হতে বেশি বাকি নেই। ভোর হলেই যেভাবে হোক তোমার চিকিৎসার ব্যবস্থা করব। তুমি শক্ত থাকো। আশফাক তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। মেজর রাকিবের মুখ এমন গোলাকার লাগছে কেন? তার মুখ তো এমন ছিল না। গোল ছিল, গোল মুখ ছিল ওই লোকটির যে আঙুল ভাঙে। ভাঙার সময় কেমন টুক করে শব্দ হয়। আশফাক। জি। চিনতে পারছো আমাকে? জি, আপনি মেজর রাকি। তুমি কি এখন বলবে? জি না। মেজর সাহেব, আপনি আমাকে মেরে ফেলেন, কষ্ট দিবেন না। মেজর রাকিব তাকিয়ে রইল। এই ছেলেটি কোনো কথা বলবে না, এই বিষয়ে সে এখন নিঃসন্দেহ। তার প্রচণ্ড রাগ হওয়া উচিত, কিন্তু কেন জানি হতে পারছে না। সে ঠান্ডা গলায় বলল, তুমি কি কিছু খেতে চাও? কফি কিংবা সিগারেট? খেতে চাইলে খেতে পারো। চাও কিছু? জি না, ধন্যবাদ মেজর সাহেব, বহুত শুক্রিয়া। আশফাক। জি। তুমি কি বিবাহিত? জি স্যার। ছেলে মেয়ে আছে? জি না। নতুন বিয়ে? জি। স্ত্রীকে ভালোবাসো? আশফাক জবাব দিল না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মেজর রাকিব সহজ ভঙ্গিতে বলল, জবাব দাও, ভালোবাসো? জি স্যার। তাহলে তো ওর জন্যই বেঁচে থাকা উচিত, উচিত নয় কি? জি, উচিত। তাহলে বোকামি করছো কেন? তোমার কি ধারণা কয়েকটি ছেলে ধরা পড়লে যুদ্ধ বন্ধ হয়ে যাবে? তা তো না। নতুন নতুন ছেলে আসবে, এবং কে জানে একসময় যুদ্ধে তোমরা জিতেও যেতে পারো না? জি স্যার, পারি। জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। এটা একটা সহজ সত্য। তুমি নেই, তার মানে তোমার কাছে পৃথিবীর কোনো অস্তিত্ব নেই। দেশ তো অনেক দূরের কথা। আমি কি ঠিক বলেছি? জি স্যার, ঠিক। বেশ, এখন তুমি কথা বলে চলো আমার সঙ্গে। শুধুমাত্র একজনকে ধরিয়ে দাও। আমি কথা দিচ্ছি, ভোরবেলায় তোমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। আশফাক অনেকক্ষণ মেজর রাকিবের দিকে তাকিয়ে রইল। ছোট্ট নিঃশ্বাস ফেলল। তাকালো তার ফুলে ওঠা হাতের দিকে। আহ, কি অসম্ভব যন্ত্রণা! যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইচ্ছা করে, খুবই ইচ্ছা করে। চলো আশফাক, চলো, দেরি হয়ে যাচ্ছে। স্যার, আমি কিছু বলবো না। বলবে না?
জি না। দীর্ঘ সময় দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। মেজর রাকিব বেল টিপে কাকে যেন ডাকল। শীতল গলায় আশফাককে মেরে ফেলার নির্দেশ দিল। আশফাক বিড়বিড় করে বলল, স্যার, যাই, সালাম আলাইকুম। আলম কোনো সারা শব্দ করছে না। তার গা আগুনের মতো গরম। কিছুক্ষণ আগেও ছটফট করছিল, এখন সে ছটফটানি নেই। একবার শুধু বলল, পানি খাবো, পানি দিন। মতিন সাহেব চামচে করে পানি দিলেন। সে পানি খেল না, মুখ ফিরিয়ে নিল। পানি চেয়েছিলে তুমি, একটু হা করো। না। ব্যথা কি খুব বেশি? না, বেশি না। মতিন সাহেব চিন্তিত বোধ করলেন। হঠাৎ করে ব্যথা কমে যাবে কেন? এর মানে কি? আলম, আলম। জি। ভোর হতে খুব দেরি নেই। তোমার আত্মীয় স্বজন কাকে খবর দিব বলো তো? আলম জবাব দিল না। মতিন সাহেব এই প্রশ্নটি দ্বিতীয়বার করলেন। আলম বলল, কাউকে বলতে হবে না। কেন বলতে হবে না? নিশ্চয়ই বলতে হবে। কেন বিরক্ত করছে? মতিন সাহেব চুপ করে গেলেন। আলম বিড়বিড় করে বলল, আমার মাথার নিচে আরেকটা বালিশ দিই। তার কাছে মনে হচ্ছে তার মাথা ক্রমেই নিচে নেমে যাচ্ছে। কেউ কেউ তাকে নিয়ে যাচ্ছে অতলান্তিক জলে। কিছুতেই ভাসিয়ে রাখা যাচ্ছে না। ঘরবাড়ি অচেনা হয়ে যাচ্ছে। সে কি মারা যাচ্ছে? মরবার আগে সমস্ত অতীত স্মৃতি নাকি ঝলকে ওঠে। কই, সেরকম তো কিছু হচ্ছে না। চোখের সামনে কিছুই ভাসছে না, কোনো স্মৃতি নেই। চেষ্টা করেও কোনো কিছু মনে করা যাচ্ছে না। যতবারই সে কিছু মনে করবার চেষ্টা করছে, ততবারই সাদেকের মুখ ভেসে উঠছে। নুরুর মুখের ছবি আসছে না। কোনো স্মৃতি নেই। অথচ গাড়ি থেকে বের হবার সময় সেই দুজনের দিকেই তাকিয়েছিল। তার চেয়েও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, নুরুকে সে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি। কি ঠান্ডা একটা ছেলে। বয়স কত হবে? 20-21, তার চেয়েও কম হতে পারে। কোনোদিন জিজ্ঞেস করা হয়নি। জিজ্ঞেস করা উচিত ছিল। মতিন সাহেব, কি বাবা? আমাদের সঙ্গে দুটি ছেলে ছিল, ওরা মারা গেছে। বাবা, তুমি চুপ করে থাকো, কথা বলবে না, কোনো কথা বলবে না। পানি খাবো। বিন্তি 1 চামচ পানি দিল মুখে। রাত্রে এসে দাঁড়িয়েছে দরজার পাশে। সেখান থেকেই সে বলল, আপনার কি একটু ভালো লাগছে? রাত 3:30। সকাল হতে বেশি বাকি নেই। আলমের মাথা আবার কেমন ভারী হয়ে যাচ্ছে। সে কি আবার তলিয়ে যেতে শুরু করেছে? কিন্তু সে তলিয়ে যেতে চায় না। জেগে থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। পাশা ভাইও এরকম গুলি খেয়েছিল। গুলি লেগেছিল পেটে। ভয়াবহ অবস্থা। কিন্তু পাশা ভাই ছিলেন ইস্পাতের মতো। মৃত্যুর আগ মুহূর্তে বললে, আমাকে মেরে ফেলা এত সহজ না। সামান্য একটা সীসার গুলি আমাকে মেরে ফেলবে? পাগল হয়েছিস তোরা? বিনা যুদ্ধে নাহি দেব সুগ্রাস্ত মেঘে নিয়ে। কথায় কথায় কবিতা বলতে, ছড়া বলতে। দেশের সেরা সন্তানদের আমরা হারাচ্ছি। এরা দেশের শ্রেষ্ঠতম ফসল। এদেশ বীর প্রসবিনী। রাত্রির পাশে তার মা এসে দাঁড়িয়েছেন। কি করুণ লাগছে ভদ্র মহিলার মুখ। আলম একবার ভাবল বলবে, আপনাদের অনেক ঝামেলায় ফেললাম, কিন্তু বলা গেল না। বলবে, বললে নাটকীয় শোনাবে। বাড়তি নাটকের এখন কোনো দরকার নেই। আলম বলল, কটা বাজে? 3:35। মাত্র 5 মিনিট গিয়েছে। সময় কি থেমে গেছে? কে একজন ছিল না যে সময়কে থামিয়ে দিয়েছিল? কি নাম যেন? মহাবীর, থর, না অন্য কেউ?
সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আবার ফাদেকের মুখটা ভাসছে। মৃত মানুষদের কথা এখন আমি ভাবতেই চাই না, কিছুতেই না। আমি ভাবতে চাই জীবিত মানুষদের কথা। মার কথা ভাবতে চাই, বোনের কথা ভাবতে চাই এবং এই মেয়েটির কথাও ভাবতে চাই। রাত্রি, কি অদ্ভুত না? আলম পাশ ফিরতে চেষ্টা করল। সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল তীব্র তীক্ষ্ণ ব্যথা। আবার সে ডুবে যেতে শুরু করেছে। সে বিড়বিড় করে বলল, মতিন সাহেব, মাথাটা একটু উঁচু করে দিন। রাত্রি একা একা বারান্দায় বসে আছে। সে তাকিয়ে আছে নারকেল গাছের দিকে। সেখানে বেশ কিছু জোনাকি ঝিকমিক করছে। শহরেও জোনাকি আছে, তার জানা ছিল না। ভালো লাগছে ওদের দিকে তাকিয়ে থাকতে। পাশের বাড়িতে দোতলা ফ্ল্যাটে একটা ছোট বাচ্চা কাঁদছে। তার মা তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। একটা দুটি করে তারা ফুটতে শুরু করেছে। রাত্রি লক্ষ্য করল আকাশের তারার সঙ্গে জোনাকিদের চমৎকার মিল আছে। বাচ্চাটি কান্না থামিয়েছে। হয়তো দুধ বানিয়ে দিয়েছে তার মা। নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। আহ, শিশুরা কত সুখী। সুরমা বারান্দায় এসে তাকালেন মেয়ের দিকে। তার বুকে ধক করে একটা ধাক্কা লাগল। রাত্রি, কি মা, একা একা বসে আছিস কেন? রাত্রি জবাব দিল না, তাকিয়ে রইল জোনাকির দিকে। সুরমা ক্লান্ত স্বরে বললেন, ভোর হতে দেরি নেই। রাত্রি ঠিক আগের মতোই বসে রইল। সুরমা বললেন, তুই চিন্তা করিস না, আমার মনে হয় ও সুস্থ হয়ে উঠবে। তোর মনে হয় না? আমার কিছু মনে টনে হয় না। বলতে গিয়ে রাত্রির গলা ধরে গেল। ইচ্ছা করল চেঁচিয়ে কেঁদে উঠতে। সুরমা বসলেন মেয়ের পাশে। একটা হাত রাখলেন তার পিঠে। অস্বাভাবিক কোমল স্বরে বললে, দেশ স্বাধীন হয়ে যাবার পর আমি আলমের মার কাছে গিয়ে বলবো, চরম দুঃসময়ে আমরা আপনার ছেলের কাছে ছিলাম। তারপর আমাদের দাবি আছে, এই ছেলেটিকে আপনি আমায় দিয়ে দিন। দুজনে অনেকক্ষণ কোনো কথা বলল না। রাত্রির চোখ দিয়ে ক্রমাগত জল পড়তে লাগল। সুরমা মেয়েকে কাছে টেনে নিলেন, চুমু খেলেন তার ভেজা গালে। রাত্রি ফিসফিস করে বলল, জনকেগুলাকে আর দেখা যাচ্ছে না কেন মা? জোনাকি দেখা যাচ্ছে না, কারণ ভোর হচ্ছে। আকাশ ফর্সা হতে শুরু করেছে। গাছে গাছে পাখপাখালি ডানা ঝাপটাচ্ছে। জোনাকিদের এখন আর প্রয়োজন নেই। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি পর্ব ৫ এবং এটি ছিল শেষ পর্ব। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।